হঠাৎই সকালবেলা বাড়ির সামনে কেয়ারটেকারের লাশ পাওয়া যায় এবং বাড়ির মালিক এবং মালকিন দুজনেই নিখোঁজ হয়ে যায়। আসলে গতকাল রাতের বেলা কি ঘটেছিল যার জন্য কেয়ারটেকারের খুন হলো এবং দুই স্বামী স্ত্রী একই সাথে নিখোঁজ হয়ে গেল। একই দিনে এই ঘটনাগুলো ঘটার পেছনের রহস্য কি, সেই গল্প নিয়েই আজ এক্সপ্লেন করব সম্প্রতি তামিল ভাষায় মুক্তিপ্রাপ্ত মুভি সি স। মুভির শুরুতে অ্যাঞ্জেল ফিউরেনাল অ্যাম্বালিং সেন্টারের ম্যানেজার সেলভা নামে একজন লোককে ফোন দিয়ে বলে একটা বডি এসেছে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য, সে যেন খুব ভালোভাবে বডিটি প্রিজার্ভ করার জন্য তৈরি করে। এরপরই সেলভা বডিটিকে নিয়ে একটা রুমে যায় এবং ডাক্তারের সাহায্য নিয়ে প্রথমে বডিটিকে খুব ভালোভাবে ক্লিন করে। এরপর বডির গায়ে খুব ভালোভাবে কেরোসিনের প্রলেপ দেওয়া হয়। বডিটিকে কয়েকটি ধাপে প্রস্তুত করা খুবই গুরুত্বপূর্ণ যাতে পরবর্তীতে বডিটি নষ্ট না হয়ে যায়। বেশ কয়েকটি ধাপ সম্পূর্ণ করার পর অবশেষে নতুন স্যুট পরিয়ে বডিটিকে প্রিজার্ভ করা হয়। এরপরই সেলভার কাছে একটি কল আসে এবং অপর পাশ থেকে বলে রাজু মারা গেছে। ওইদিকে কমিশনার পুলিশ অফিসার মুরলীকে ডেকে পাঠায় এবং তার বন্ধু কৃষ্ণমূর্তির সাথে পরিচয় করিয়ে দেয় এবং তাকে বলে কৃষ্ণমূর্তির ভাতিজা আদির বাসায় যেই লোকটি সার্ভেন্ট এবং কেয়ারটেকারের দায়িত্ব পালন করত সেই লোকটির রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে এবং তার সাথে সাথে আদি এবং তার ওয়াইফ মালিকাও মিসিং। আদির বাসাতে কেয়ারটেকারের মৃত্যু আর তার সাথে সাথে দুই স্বামী স্ত্রী একই সাথে নিখোঁজ হওয়ার আসল রহস্য কি সেটা খুঁজে বের করো। তাই পুলিশ অফিসার মুরলী তার টিম নিয়ে আদির বাসায় যায়। মুরলী বাসার চারিপাশটা ঘুরে দেখার সময় তার চোখে সিসিটিভি ক্যামেরা পড়ে। তখন পূর্বেই ইনভেস্টিগেশন করা অফিসার কমলাকান্ত বলে এই বাসায় মোট 4টি সিসিটিভি ক্যামেরা আছে, কিন্তু সবগুলো ক্যামেরারই হার্ড ডিস্ক মিসিং। যে মারা গেছে তার বয়স ছিল 50 বছর, নাম ছিল রাজু, তার কোনো আত্মীয় স্বজন কেউ ছিল না। এছাড়াও এই বাসায় একজন কাজের মহিলা আর একজন কার ড্রাইভার ছিল। মালিকার বাবা মা প্রায় বাসায় আসা যাওয়া করত। আর আদির একটা বন্ধু আছে যার নাম সেলভা। সেলভাকে আমরা কল করেছি, সে বলেছে একটা বডি নিয়ে যাচ্ছে, বডিটি পৌঁছে দেওয়ার পর আমাদের সাথে এসে কথা বলবে। এটা শুনে মুরলী বলে বডি নিয়ে যাচ্ছে তার মানে আসলে ঠিক বুঝলাম না। তখন কমলাকান্ত বলে সেলভা আসলে একটি ফিউরেনাল অ্যাম্বালিং সেন্টারে কাজ করে, সেখানে সে বডি প্রিজার্ভ করে বক্সিং করে, তার সাথে সাথে অ্যাম্বুলেন্স ড্রাইভার। এটা শোনার পর মুরলী বলে আদি তো এত বড় একজন বিজনেসম্যান, তার সাথে কিভাবে একটা সামান্য অ্যাম্বুলেন্স ড্রাইভারের বন্ধুত্ব হলো। তখন কমলাকান্ত বলে এই বিষয়ে আমি খোঁজ নিয়ে দেখেছি, আসলে তারা ছোটবেলার বন্ধু। এরপর মাল্লি ভিতরে যেতেই দেওয়ালে আদি আর তার স্ত্রী মালিকার ছবি দেখতে পাই। ছবিটি দেখিয়ে কৃষ্ণকান্ত বলে এটি হচ্ছে আমার ভাতিজা আদি। আদির বয়স যখন 7 বছর ছিল তখনই তার মা মারা যায় আর গত বছরই আদির বাবাও মারা যায়। আমি অন্য শহরে থাকি তাই এখানে আসার খুব একটা সময় পেতাম না। এরপরে মুরলী কথা বলার জন্য মালিকার ফ্যামিলিকে থানায় ডাকে। মালিকার বাবাকে জিজ্ঞেস করলে সে বলে গত মাসে আমার ছেলে আর তার হবু বউকে নিয়ে মালিকার বাসায় গিয়েছিলাম। সেখানে যে আমি মালিকাকে বলেছিলাম আমি চাচ্ছি আমার বাড়িটা আমার ছেলের নামে লিখে দিতে, তোমার এই বিষয়ে কোনো আপত্তি আছে কিনা। তখন মালিকাও খুশি হয়ে এতে রাজি হয়েছিল আর বলেছিল কবে রেজিস্ট্রির কাগজে সিগনেচার করতে হবে তাকে যেন আমি জানিয়ে দিই। তখন মুরলী বলে এরপরে কি মালিকার সাথে আর আপনাদের কথা হয়নি? তখনই মালিকার ছোট ভাই বলে 8 তারিখে আপু আমাকে কল করেছিল, সে আসলে জানতে চাচ্ছিল ঠিক কয়টার সময় তাকে সিগনেচার করার জন্য আসতে হবে। আমি তাকে বলেছিলাম 10টার সময় আসতে। তখন পুলিশ অফিসার মুরলী জানতে চায় আসলে আদি আর মালিকার মধ্যে সম্পর্কটা কেমন ছিল। এটা শুনে মালিকার বাবা বলে এই বিষয়ে তো আমি ঠিক বলতে পারবো না, তবে আমার বড় ভাইয়ের বোন মির্চি বলতে পারবে। মির্চিকে জিজ্ঞেস করলে সে বলে আদিকে বিয়ে করার পর থেকে মালিকা আমার সাথে কথা বলতো না, কারণ আমি আদিকে বিয়ে করতে নিষেধ করেছিলাম। এখান থেকেই সিন চলে যায় অতীতে। মালিকা আর আদি আসলে একই কলেজে লেখাপড়া করত আর সেখান থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব শুরু হয়। ধীরে ধীরে সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয়। একদিন মালিকা আমার কাছে আসার মন খারাপ করে বলে আদি এখন আর আগের মতো নেই, কেমন জানি অন্যরকম হয়ে গেছে। একদিন রাতের বেলা আমাকে কল করে বলে আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি, এখনই বের হও। আমি অনেক কষ্টে বাবার চোখ ফাঁকি দিয়ে রাতের বেলা বাইরে বের হই। আমি বারবার ওকে জিজ্ঞেস করছিলাম আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু আদি কিছুতেই বলছিল না। আমি ভেবেছিলাম হয়তো গুরুত্বপূর্ণ কথা বলবে তাই আমাকে রাতের বেলা বাইরে বের হতে বলেছে।
এরপর আমাকে অনেক দূরের পথ ড্রাইভ করে নিয়ে যেয়ে সূর্যোদয় দেখায়। আমি আদির উপর ভীষণই রেগে যাই আর তাকে বলি এত রাতে বাবার চোখ ফাঁকি দিয়ে আমি বের হয়েছি, এখন সকালবেলা তারা যদি জানতে পারে আমি বাসায় নেই তাহলে কি অবস্থা হবে। একদিন তো রাস্তায় হর্ন দেওয়ার জন্য কিছু লোকের সাথে আদি মারপিটও করেছে। একদিন আমি শাড়ি পরে আদির সামনে যাই, আমি ভেবেছিলাম আমাকে শাড়ি পরা দেখে আদি হয়তো খুশি হবে, কিন্তু সে ভীষণই রেগে যেয়ে বলে আমার আসলে কোনো ড্রেস আপ সেন্সই নেই। মাঝে মধ্যেই আদি আমাকে অনেক কষ্ট দিয়ে কথা বলতো। আমি আসলে কনফিউজড আমি আদিকে বিয়ে করব কিনা। তখন আমি বলেছিলাম আমার মনে হয় আদির সাথে তোমার সম্পর্কটা ভেঙে দেওয়া উচিত। এরপর মালিকা আদির সাথে আর দীর্ঘদিন কথা বলতো না এবং যোগাযোগও করতো না। হঠাৎ করে একদিন মালিকা আদিকে বিয়ে করে নেয়। আসলে সে কেন তার সিদ্ধান্ত পরিবর্তন করলো সেটা আমিও জানি না। এরপরই মুল্লির রাজুর পোস্টমর্টম করা ডক্টরের কাছে ফোন দেয়। ডক্টর জানায় রাজুর পেটের উপরে এবং বুকের কাঠির ঠিক নিচ বরাবর একটা গভীর ক্ষত আছে। ক্ষতটা দেখে মনে হচ্ছে কোনো মোটা শক্ত পাইপ ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং ছাদ থেকে নিচে ফেলে দেওয়ার জন্য রাজুর ব্রেন হ্যামারেজও হয়েছে। তার সাথে সাথে রাজুর নখের মধ্যে কিছু স্কিনও পাওয়া গেছে। যদি আপনাদের সন্দেহের তালিকায় কেউ থাকে তাদের স্যাম্পল দিলে আমরা ডিএনএ টেস্ট করে ক্রস চেক করতে পারি। ওইদিকে মুল্লি আদির বাসার কাজের লোক, ড্রাইভার এবং তার অফিসের ম্যানেজারকে ডেকে পাঠায়। সবাইকে জিজ্ঞেস করলে সবাই বলে স্যার আর ম্যাডামের ফোনে কল দিয়ে কল ঢোকেনি। এরপর যখন আমরা বাসায় গিয়েছিলাম তখন গেট ভিতর থেকে বন্ধ ছিল আর রাজু আমাদেরকে বলেছিল স্যার আর ম্যাডাম দূরে কোথাও ঘুরতে গেছে, যখন তারা ফিরে আসবে তখন আমাদেরকে কল করে ডেকে নেওয়া হবে। মুল্লি তাদেরকে জিজ্ঞেস করে দুই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আসলে কেমন ছিল, তাদের আচার আচরণে কিছু অদ্ভুত লক্ষ্য করেছে কিনা। তখন ড্রাইভার বলে আমি 8 তারিখে ম্যাডামকে অফিসে নিয়ে গিয়েছিলাম, তখন ম্যাডাম হঠাৎই অনেক তাড়াহুড়ো করে এসে গাড়ি স্টার্ট করতে বলেছিল এবং ম্যাডামকে দেখে মনে হচ্ছিল সে অনেক টেনশনে আছে। বাসায় যাওয়ার পর দেখা যায় আদি স্যার অদ্ভুত আচরণ করছে এবং সে অঘরীর রূপে সেজে অঘরীরা ঠিক যেমন করে সে তেমনই করছিল। তাকে আমরা কোনোভাবে শান্ত করতে পারছিলাম না। অবশেষে সে যখন অজ্ঞান হয়ে যায় তখন সে শান্ত হয়। অন্যদিকে কোম্পানির ম্যানেজার বলে আদি স্যার বিয়ের 1 মাস পরে অফিসে এসেছিল। আসার কিছুক্ষণ পর সে স্বাভাবিকই ছিল, কিন্তু হঠাৎ করে সে শূন্যে কথা বলতে থাকে। আর ফ্যাক্টরির মধ্যে যেহেতু অনেকগুলো মেশিন চলছিল সেগুলোর অনেক শব্দ হচ্ছিল, তাই আদি স্যার প্রচুর রেগে মেশিনগুলো বন্ধ করতে বলছিল। আর আদি স্যারের এরকম অদ্ভুত আচরণ দেখে সাথে সাথে আমরা ম্যামকে কথাটা জানিয়েছিলাম। তারপর ম্যাম এসে আদি স্যারকে শান্ত করে বাসায় নিয়ে যায়। এরপর থেকে অফিসের সব দেখাশোনা ম্যাডামই করত। কাজের মহিলাকে জিজ্ঞেস করলে সে বলে একদিন স্যার বাসায় একটা বাবাকে নিয়ে এসেছিল। আসলে সে বাবাকে বাসায় নিয়ে আসার পরই স্যার এইরকম অদ্ভুত আচরণ করতে শুরু করেছে। একদিন তো স্যার রুমের মধ্যে একা একাই শূন্যে কথা বলছিল আর নিজেকে শিবা শিবা বলে দাবি করছিল। সবকিছু শোনার পর মুল্লি তাদেরকে বাসায় যেতে বলে এবং এরপরই থানায় আসে সেলভা। সেলভা আসলে মুল্লি বলে তোমার বন্ধু তো অনেক বড় বিজনেসম্যান, সে চাইলেই তোমাকে তার কোম্পানিতে চাকরি দিতে পারত, কিন্তু সে তোমাকে চাকরি দেয়নি কেন? এটা শুনে সেলভা বলে আসলে সে আমাকে চাকরি দিতে চেয়েছিল, কিন্তু আমি আমার বাবার পেশাটাকে ধরে রাখতে চেয়েছি। বড় হবার পর আমি আমার বাবার পেশাটাকে নিজের পেশা করে নিয়েছি। ঠিক একইভাবে আদির বাবা মারা যাওয়ার পর তার বিজনেসটা আদি দেখাশোনা করত। তখন মুল্লি বলে আদির সাথে শেষ তোমার কবে কথা হয়েছিল? সেলভা বলে 8 তারিখে মালিকা আমাকে কল করেছিল এবং বাসায় ডেকেছিল। আমি কাজ শেষ করে বাসায় যেতে যেতে রাত হয়ে গিয়েছিল। বাসায় যাওয়ার পর দেখি মালিকা দরজা বন্ধ করে ভিতরে ছিল এবং বাহির থেকে আদি দরজা বারবার নক করছিল। আমি যাওয়ার পর মালিকা বাহিরে আসে এবং বারবার বলতে থাকে আমি যতই আদিকে ডক্টরের কাছে নিয়ে যেতে চাইছি সে ততই আমার উপর রেগে যাচ্ছে। আসলে ও কি করতে চাইছে, কেন ও ডক্টরের কাছে যেতে চাইছে না? এটা শুনে আদি ভীষণ রেগে যায় এবং মালিকার গলা চেপে ধরে আর বারবার বলতে থাকে আমি ডক্টরের কাছে কেন যাব? আমি কি মানসিক রোগী যে ডক্টরের কাছে যাব? তখন সবাই মিলে আদিকে কোনো রকমে শান্ত করে এবং মালিকা সেলভাকে বলে কাল আমি ডক্টরের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, কাল সকাল 10টার মধ্যে আদিকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। ঠিক তখনই আদি হঠাৎই জেদ করে বসে সে তার বাবা মায়ের কবরে যাবে। আদি একা একা যেতে চাচ্ছিল, তাই আমি আর রাজু তার সাথে গিয়েছিলাম এবং মালিকা বাসাতে একাই ছিল। কবরে যাওয়ার পর সে বাচ্চাদের মতো কান্না করতে থাকে আর কিছুক্ষণ পর আবারও জেদ করে সে এখানেই মদ খাবে। তাই আমি তার কথা মতো সেখানে মদও নিয়ে এসে দিই। সেখানে সে প্রচুর ড্রিঙ্ক করে। এরপর আমি আদি আর রাজুকে বাসায় ছাড়তে যাই, কিন্তু সে আমাকে
আমাকে বাসার ভেতরে ঢুকতে দেয়নি, আমার উপর ভীষণই রেগে যায় এবং আমাকে সেখান থেকে চলে যেতে বলে। আমিও সেখান থেকে চলে এসেছিলাম। তারপর আমি যখন কাজ শেষ করে বাসায় ফিরবো ঠিক তখনই আমার কাছে কল আসে এবং বলে রাজু মারা গেছে। সেখান থেকে আমি আদির বাসায় যাই আর দেখি রাজু আসলে মারা গেছে। এরপর আমি লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে চলে গেছিলাম আর সেখান থেকে ফিরেই আমি থানায় এসেছি। এরপর মল্লি সেলভাকে জিজ্ঞেস করে আদির কি ছোটবেলা থেকেই মানসিক সমস্যা ছিল? তখন সেলভা বলে না, আদি ছোটবেলায় একদম ঠিক ছিল, কিন্তু আদির বাবা মারা যাওয়ার পর সে কিছুটা ডিস্টার্ব হয়ে যায়। এরপর মালিকা যখন তার জীবনে আসে সে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসে, কিন্তু মালিকা যখন ব্রেকআপ করে নেয় সে আবারও পূর্বের অবস্থায় ফিরে যায়। ধীরে ধীরে আদি ডিপ্রেশনে চলে যাচ্ছিল। একদিন সে সুইসাইডও করতে গিয়েছিল আর সেজন্য তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। এরপর আমি বাধ্য হয়ে মালিকাকে কল করি এবং তাকে সবকিছু খুলে বলি। মালিকা হাসপাতালে দেখা করতে আসলে আদির এই অবস্থা দেখে অবশেষে সে আদিকে বিয়ে করতে রাজি হয়ে যায় এবং তার কিছুদিন পরই তারা বিয়ে করে নেয়। এরপর থানা থেকে সেলভা যখন বাসাতে যায় তখন সেলভার মা বলে কিছুক্ষণ আগেই আদি এসেছিল এবং তোকে খুঁজছিল। এটা শুনে সেলভার সাথে সাথে আদিকে খোঁজার উদ্দেশ্যে বের হয়ে পড়ে। খুঁজতে খুঁজতে অবশ্য রাতের বেলা আদিকে পেয়েও যায়, কিন্তু আদি সেখানে সেলভার সাথে মারামারি শুরু করে দেয় আর তাকে বলে সে কেন মালিকাকে খুন করেছে। এ কথা শুনে সেলভা তো ভীষণই অবাক হয়ে যায়। এরপর সেলভা আদিকে কোনো রকমে অ্যাম্বুলেন্সের পিছনে বেঁধে তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডক্টর আদির চিকিৎসা করতে চাইছিল না। ডক্টর মালিকার অনুমতি ছাড়া কিছুতেই আদির ট্রিটমেন্ট করবে না। তখন সেলভা বলে মালিকা তো এখানে নেই, অফিসের কাজে বেঙ্গালুর গেছে। তাই সে মালিকার কাছে কল করে এবং ডক্টরের সাথে কথা বলিয়ে দেয়। এরপরে ডক্টর আদির চিকিৎসা করে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কিছুক্ষণ আগেই তো আদি বলল মালিকা মারা গেছে, তাহলে সেলভা আবার মালিকার সাথে ডক্টরকে কিভাবে কথা বলালো? এই প্রশ্নের উত্তর কিছুক্ষণ পরে আপনারা জানতে পারবেন। হাসপাতালে নিয়ে যেয়ে ট্রিটমেন্ট করার পর আদির যখন জ্ঞান ফিরে আসে তখন সে সেলভাকে জিজ্ঞেস করে মালিকা কোথায়। এটা শুনে সেলভা তো আরো অবাক হয়ে যায়, তার মানে আদি সবকিছুই ভুলে গেছে। এরপরে আদি হঠাৎই বায়না করতে থাকে সে মালিকার সাথে কথা বলবে, কিন্তু সেলভা মালিকের সাথে কথা বলাবে কি করে? আদি তো নিজেই বলছে মালিকা মারা গেছে। এরপরে আদি সেলভার কাছ থেকে ফোন চায় এবং তাকে বলে সে মালিকার সাথে কথা বলবে। আদির কথা মতো সেলভাও তাকে ফোনটি দিয়ে দেয়। ডক্টরের সাথে কথা বললে ডক্টর জানায় আসলে আদির মেমোরি লস হয়েছে, যেই ট্রিটমেন্টটা করা হচ্ছে তার জন্য আদি অতীতের সবকিছু ভুলে গেছে। তারপর নার্স এসে বলে আদি তার বেডে নেই, অর্থাৎ আদি হাসপাতাল থেকে পালিয়ে গেছে। এরপর সেলভা তার ফোনে কল করে, যে ফোনটি আদির কাছে ছিল। আদি ফোন রিসিভ করতে সেলভা বলে তুই কোথায়? তখন আদি বলে আমি বাসায় যাচ্ছি মালিকার সাথে দেখা করতে। এরপরে আদি বাসায় যায় এবং সেখানে থাকা দুজন কনস্টেবলের সাথে মারামারি শুরু করে দেয়। ওইদিকে মুল্লিও সেখানে এসে উপস্থিত হয়। মুল্লি এসে আদির এই পাগলামিগুলো দেখছিল। তারপর আদিকে সেখান থেকে ধরে থানায় নিয়ে আসা হয়। থানায় নিয়ে আসার পর সেখানে সে বাচ্চাদের মতো আচরণ করতে থাকে। সবাই বুঝে যায় আদি আসলেই একজন মানসিক রোগী। এরপরে মুল্লি কমলাকান্তকে বলে আমার মনে হয় আদি মালিকাকে খুন করেনি, কারণ আদিকে দেখে বোঝা যাচ্ছে সে একজন মানসিক রোগী। একজন মানসিক রোগী যদি কাউকে খুন করে তাহলে সে খুন করার পর মার্ডার ওয়েপেন কেন লুকাতে যাবে? সে অবশ্যই খুন করার পর মার্ডার ওয়েপেন ওখানে ফেলে রাখবে। পোস্টমর্টম ডক্টর বলেছিল রাজুকে কোনো শক্ত মোটা পাইপ দিয়ে খুন করা হয়েছে, তাহলে সে পাইপটা কোথায় গেল? একজন মানসিক রোগী কিভাবে মার্ডার ওয়েপেন লুকাতে পারে? তার মানে খুনি হয়তো অন্য কেউ। আর তাছাড়াও মালিকাকে আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি। সেলভা যে কথাগুলো বলেছে সেগুলোকে আবারও ক্রস চেক করো আর দেখো সেলভা যেগুলো বলছে সেগুলো ঠিক আছে কিনা। তাই তারা এবার চলে যায় ডক্টরের কাছে। ডক্টরকে জিজ্ঞেস করলে ডক্টর বলে আদির আসলে মানসিক সমস্যা আছে। তার জীবনে পূর্বে কি ঘটেছিল বর্তমানে সে সবকিছু ভুলে গেছে। ডক্টর এটাও জানায় সেলভা মালিকার সাথে ফোনে কথা বলিয়েছিল। মালিকা অফিসের কাজে বেঙ্গালুর গেছে। এটা শোনার পরে তারা চলে যায় অফিসের ম্যানেজারের কাছে। ম্যানেজারকে জিজ্ঞেস করলে সে বলে বেঙ্গালুরে তো আমাদের কোনো কোম্পানি নেই, ম্যাডাম কেন বেঙ্গালুরে যেতে যাবে? আর তাছাড়াও ম্যাডামের সাথে তো আমার কোনো কথাই হয়নি। এটা শোনার পর মুল্লি খুব ভালোভাবে বুঝতে পারে সেলভা আসলে মিথ্যা কথা বলেছে। এরপরই সেলভাকে থানায় ধরে নিয়ে আসা হয় এবং তাকে এবার চাপ দিলে সে সব কথা বলে দেয়। সে বলে আসলে আদিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মালিকার অনুমতি ছাড়া ডক্টর কিছুতে ট্রিটমেন্ট করতে চাইছিল না, তাই আমি বাধ্য হয়ে আমার বোনের সাথে কথা বলিয়েছি যাতে ডক্টর আদির ট্রিটমেন্ট শুরু করে। কিন্তু মুল্লি সেলভার কথা শুনে একদমই বিশ্বাস করে না। সে বলে হয়তো তোমার মালিকার সাথে অবৈধ সম্পর্ক ছিল, সেটা রাজু জানতে পেরে গেছে।
হয়েছিল, তাই তোমরা দুজন মিলে রাজুকে খুন করেছো। আর আদি যেহেতু মানসিক রোগী, তাই তোমরা চেষ্টা করছো এই খুনের দায়টা আদির উপর চাপানোর, এবং মালিকাকে তুমি হয়তো দূরে কোথাও লুকিয়ে রেখেছো। তখন সেলভা বারবার বলে, আমি কোনো মিথ্যা কথা বলিনি, আমি যা বলেছি সবই সত্যি কথা বলেছি। মালিকা তো আমার ছোট বোনের মতো। আর এখান থেকে সিন চলে যায় অতীতে। সেদিন রাতের বেলা রাজু আর আদিকে রেখে যাওয়ার পর সে একটা মদের দোকানে বসে মদ খাচ্ছিল। কিছুক্ষণ পরে রাজু তাকে ফোন করে বলে বাসায় একটা সমস্যা হয়ে গেছে। এটা শুনে আমি তাড়াহুড়ো করে আদির বাসায় যাই এবং সেখানে যাওয়ার পর দেখি মালিকার রক্তাক্ত বডি বেডের উপরে পড়ে আছে এবং ঘরের এক কোনায় জড়সড় হয়ে আদি বসে আছে। আদি হয়তো রাগের মাথায় মালিকাকে খুন করে ফেলেছে। আমি তখন পুলিশকে ফোন করতে চেয়েছিলাম, কিন্তু আদি আমাকে পুলিশের কাছে ফোন করতে দেয়নি। সে তার নিজের গলায় ছুরি ধরে বারবার বলতে থাকে আমি যদি পুলিশের কাছে ফোন করি তাহলে সে নিজে নিজে সুইসাইড করবে। তাই আমি ভয়ে আর পুলিশের কাছে ফোন করিনি। ওইদিকে সে মালিকার বডিটি সেখান থেকে সরাতেও দিচ্ছিল না। সে ভাবছিল মালিকা মারা যায়নি। সে মালিকার বডির পাশে শুয়ে পড়ে আর সবশেষে সে বায়না ধরে আমি যেন বডিটি প্রিজার্ভ করে রাখি। কিন্তু আমি কিছুতেই এই কাজটি করার জন্য রাজি হচ্ছিলাম না। অবশেষে রাজু আমাকে বলে মালিকা ম্যাডাম তো মারাই গেছে, আপনি সেটাই করেন আদি স্যার যেটা করতে বলছে। তাছাড়া হয়তো সে আবার উল্টাপাল্টা কোনো কাজ করে বসবে। তাই আমরা আদির কথা মতো মালিকার বডিটিকে ঘরের মধ্যে প্রিজার্ভ করে রাখি। আর আমি রাজুকে বলেছিলাম বাসায় যদি কোনো কাজের লোক আসে তাহলে সে যেন তাদেরকে বলে দেয় আদি আর মালিকা দূরে কোথাও ঘুরতে গেছে। যখন তারা ফিরে আসবে তখন তাদেরকে কল করে ডেকে নেওয়া হবে। মূলত এই কারণে মেন গেটে তালা দেওয়া ছিল আর সবাইকে বলা হয়েছিল আদি আর মালিকা ঘুরতে গেছে। এরপর সেলভা বলে আমি যেহেতু অনেক ড্রিঙ্কস করেছিলাম তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালে যখন আমি কাজে যে অ্যাম্বুলেন্স নিয়ে বের হব তখনই আমার কাছে কল আসে আর আমি আদির বাসায় যেয়ে দেখি রাজুর লাশটি নিচে পড়ে আছে। রাজু কিভাবে মারা গেল আর মালিকার বডিটি কোথায় গেল এগুলো বিষয়ে আমি সত্যিই কিছু জানি না। হয়তোবা আদি রাগের মাথায় রাজুকে খুন করেছে আর মালিকার বডিটি অন্য কোথাও নিয়ে চলে গেছে। সেদিন রাতের বেলা আসলে কি হয়েছিল সেটা তো একমাত্র রাজুই বলতে পারতো, কিন্তু রাজু তো এখন আর বেঁচে নেই। আর আদি হয়তো যা কিছু করেছে সবকিছুই ভুলে গেছে। এখন আদির স্মৃতিশক্তি না ফিরে আসা পর্যন্ত কিছুই জানা যাবে না। ওইদিকে পোস্টমর্টম ডক্টরও জানায় পুলিশ যেই 5 জনের স্যাম্পল দিয়েছিল তাদের কারোর সাথে ডিএনএ স্যাম্পল মিলেনি। তার মানে পুলিশ যাদেরকে সন্দেহ করছে তারা আসলে খুনি নয়, খুনি অন্য কেউ। এখন পুলিশ কিভাবে এই খুনিকে খুঁজে বের করবে? পুলিশ এবার মালিকা আদি সহ সবার কল রেকর্ড বের করে। মালিকার কল রেকর্ড চেক করলে দেখা যায় মালিকা যেদিন মিসিং হয়েছিল তার আগের দিন মালিকার ছোট ভাই তাকে ফোন করেছিল এবং তার কিছুক্ষণ পরে তার বাগদত্তাও তাকে ফোন করেছিল। তাই পুলিশ এবার চলে যায় মালিকার ছোট ভাইয়ের বাগদত্তা পিয়ার কাছে। মুল্লি পিয়াকে জিজ্ঞেস করে মালিকা মিসিং হওয়ার ঠিক আগের রাতে তুমি কেন তাকে ফোন করেছিলে? তখন প্রিয়া বলে আসলে আমি তাকে এটা বলতে চেয়েছিলাম আমি তার ছোট ভাইকে আর বিয়ে করব না। এটা শুনে মুল্লি জানতে চাই কেন? তোমাদের বিয়ে তো ঠিক হয়েছিল, হঠাৎ করে তুমি কেন সিদ্ধান্ত পরিবর্তন করলে? প্রিয়া বলে আসলে আমি মালিকাকে ফোন করেছিলাম এটা বলার জন্য যে তার ছোট ভাইকে আমি আর বিয়ে করতে পারবো না। এটা শুনে মুল্লি বলে কেন? প্রিয়া বলে কিছুদিন ধরে কার্তিকের আচার ব্যবহার আমার কাছে একদমই ভালো লাগছিল না। একদিন কার্তিক হঠাৎই আমার কাছে এসে 50,000 টাকা চাই, কিন্তু আমার কাছে তাকে দিবার মতো এত টাকা ছিল না। তাই সে আমার গলার স্বর্ণের চেনটি চাই এবং আমাকে একই রকম দেখতে একটা নকল চেন দেয় যাতে কেউ বুঝতে না পারে আমার গলায় চেন নেই। আর চেনটি নিয়ে যাওয়ার সময় কার্তিক বলেছিল কিছুদিনের মধ্যেই সে চেনটি ফেরত দিয়ে দিবে, কিন্তু বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরও সে চেনটি ফেরত দিচ্ছিল না। আর আমাদের কথার মাঝে ঠিক তখনই সেখানে 2টি লোক বাইক নিয়ে আসে এবং কার্তিককে বলে তাদের টাকা কার্তিক কবে ফেরত দিবে। কার্তিক কোনো রকমে তাদেরকে বুঝিয়ে সেখান থেকে বিদায় করে। এরপর আমি কার্তিককে জিজ্ঞেস করি সত্যি করে বলো তুমি এত টাকা কি করছো? তখন কার্তিক বলে আসলে অনলাইনে একটা গেম আছে, যেই গেমটি খেলে কোটি কোটি টাকা ইনকাম করা যাবে, কিন্তু প্রথমে তো গেম খেলার জন্য টাকা ইনভেস্ট করতে হবে। আমার বন্ধু 3 দিন গেম খেলে একটা বাইক কিনে ফেলেছে। আমিও খুব তাড়াতাড়ি গেম খেলে অনেক টাকা ইনকাম করবো আর তোমার চেনও ফেরত দেবো, ঋণও শোধ করবো এবং কিছুদিন পরেই তো বাড়িটা আমার নামে রেজিস্ট্রি হয়ে যাবে। তখন আমি তোমাকে রানীর মতো করে রাখবো। এরপরে সিন বর্তমানে আসলে প্রিয়া বলে আমার মনে হয়েছিল কার্তিককে বিয়ে করে আমি সুখী হতে পারবো না। এই গেমটা খেলে কার্তিক অনেক টাকা ঋণ করে ফেলেছিল, তাই আমি মালিকাকে ফোন করে
কার্তিকের এই বিষয়গুলো সব খুলে বলি। এটা শুনে মল্লিক কমলাকান্তকে কার্তিকের বাসায় পাঠিয়ে দেয়। কমলাকান্ত বাসায় যাওয়ার পর দেখে মালিকার বাবা নেই, মালিকাকে খোঁজার উদ্দেশ্যে বের হয়েছে। তাই সে কার্তিককে বলে মালিকার সাথে কবে তোমার শেষ কথা হয়েছিল, এবং অন্যদিকে গোপনে মল্লিকে ভিডিও কল দেয়। তখন কার্তিক বলে 8 তারিখে বিকেলে কথা হয়েছিল। সে জিজ্ঞেস করছিল রেজিস্ট্রিতে সই করার জন্য তাকে কখন আসতে হবে। আমি বলেছিলাম 10টার সময় আসতে। এরপর আর তার সাথে কোনো কথা হয়নি। মল্লি দেখে কার্তিকের এই কথাগুলো বলতে মিনিমাম 20 থেকে 25 মিনিটের মতো সময় লেগেছে, কিন্তু কল রেকর্ডে দেখা গেছে কার্তিক অন্তত 2 মিনিটের মতো মালিকার সাথে কথা বলেছিল। তার মানে কার্তিক অবশ্যই মিথ্যে কথা বলছে। তাই মল্লি কমলাকান্তকে বলে কার্তিককে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসতে। কমলাকান্ত কার্তিককে গ্রেপ্তার করতে যাবে, ঠিক তখনই সে সেখান থেকে পালিয়ে যায়। কার্তিক কিছু দূর পালিয়ে যাবার পর সামনেই তার বন্ধুর বাইক দেখে বাইকে উঠে পড়ে। দুই বন্ধু পালিয়ে যাবার সময় সামনে থেকে মল্লির গাড়ি চলে আসে এবং গাড়ির সাথে বাইকের অ্যাক্সিডেন্ট হয়। কার্তিক সেখান থেকে পালিয়ে গেলেও মল্লি তার বন্ধুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ওইদিকে কার্তিক ভাবে যেহেতু তার বন্ধুরা ধরা পড়ে গেছে, তারা তো সবকিছু বলে দিবে, তাই সে এবার ভিডিওতে কিছু একটা রেকর্ড করতে থাকে। অন্যদিকে থানায় নিয়ে যাওয়ার পর কার্তিকের বন্ধুকে অনেক পিটানো হয়। অবশেষে সে সব সত্যি কথা বলতে শুরু করে। সে বলে আসলে আমরা 3 বন্ধু মিলে একটা গেম খেলতাম, যেই গেমটা কয়েকদিন খেলে আমরা পরপর জিতেছিলাম আর অনেক টাকা সেখান থেকে ইনকামও করেছিলাম। সেই টাকাগুলো দিয়ে আমরা আমাদের শখগুলো পূরণ করতাম। এরপরে ধীরে ধীরে আমরা গেমের প্রতি আসক্ত হয়ে যাই, আর তার পরবর্তী দিনগুলোতে দিনের পর দিন আমরা গেমগুলো হারতে থাকি। আর গেমটা খেলার জন্য আমাদের টাকার প্রয়োজন ছিল, তাই আমরা গেমটা খেলার জন্য ঋণ করতে থাকি, আর এভাবে আমাদের অনেক টাকা ঋণ হয়ে গিয়েছিল। কার্তিক তার বোনের কাছ থেকে বাড়িটার রেজিস্ট্রি নিতে চাইছিল, কিন্তু তার বোন মালিকা পিয়ার কাছ থেকে সবকিছু শোনার পর কার্তিককে আর বাড়িটা দিতে চাইছিল না। তাই আমরা 8 তারিখে রাতের বেলায় মালিকার সাথে কথা বলার জন্য তার বাসায় যাই। বাসাতে যাওয়ার সময় দেখি আদি, রাজু আর সেলভা বাসা থেকে বের হয়ে যাচ্ছে। তখন মালিকা একাই বাসায় ছিল। এই সুযোগে কার্তিক বাসার মধ্যে ঢুকে যায়। মালিকা আদিকে নিয়ে এমনিতে অনেক টেনশনে ছিল, তার উপর কার্তিক যে বারবার বাড়িটির রেজিস্ট্রি নেওয়ার জন্য বায়না করছিল আর তাকে সই করার জন্য ফোর্স করছিল। এক পর্যায়ে মালিকা অনেক রেগে যে কার্তিককে চড় মেরে বসে, আর কার্তিকও অনেক রেগে একটা ফুলদানি দিয়ে মালিকার মাথায় আঘাত করতে করতে সেখানেই মালিকাকে মেরে ফেলে। ওইদিকে আদি, সেলভা আর রাজুও বাসার দিকে আসতে থাকে। তাই আমরা কার্তিককে ফোন করে তাড়াতাড়ি বের হয়ে আসতে বলি। কার্তিকও তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে আসে। আমরা বাইক নিয়ে কিছু দূর যাবার পরই কার্তিক বলে মালিকার বাসায় তো সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, সিসিটিভি ফুটেজে তো সবকিছু রেকর্ড হয়ে গেছে। ওই সিসিটিভি ফুটেজটা যে করে হোক আমাদেরকে ডিলিট করতে হবে। তাই আমরা আবারও সেখানে ফিরে যাই এবং সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক খুলে নিই আর আদি আর মালিকার ফোনটা নিয়ে নিই। আর আমরা বাসা থেকে যখন বের হয়ে আসতেই যাব, ঠিক তখনই রাজু আমাদেরকে দেখে ফেলে। রাজুর সাথে কিছুক্ষণ ধস্তাধস্তি হবার পর এক পর্যায়ে রাজু কার্তিকের মুখ দেখে ফেলে। তাই কার্তিক বাধ্য হয়ে রাজুকে খুন করে এবং পরে কার্তিক লাশটিকে ছাদ থেকে নিচে ফেলে দেয়। এবং আমরা সেখান থেকে বের হয়ে আসার সময় যত প্রমাণ ছিল সবকিছু মিটিয়ে তারপর সেখান থেকে বের হয়ে আসি। কার্তিক বলে যেহেতু আদির মানসিক সমস্যা আছে, সবাই মনে করবে এই খুনগুলো আদি করেছে। ওইদিকে কার্তিককেও দেখা যায় ভিডিও রেকর্ড করার সময় সে একই কথাগুলো বলছে। সে এবার নিজেকে অপরাধী মনে করতে থাকে এবং এক পর্যায়ে সে গলা কেটে আত্মহত্যা করে। এরপর যখন সত্যিটা জানাজানি হয়ে যায় তখন মালিকার বাবা ভীষণ কান্না করতে থাকে। ওইদিকে দেখা যায় আদিও সুস্থ হয়ে গেছে। সেলভা আদিকে জিজ্ঞেস করে মালিকার বডি কোথায়, কিন্তু আদির কিছুই মনে নেই, সে সবকিছুই ভুলে গেছে। এরপরে দেখা যায় নির্জন একটা জায়গায় একটা বাড়ির মধ্যে মালিকার বডিটিকে আদি সাজিয়ে রেখেছে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বর্তমান সময়ে এরকম অনেক লোভনীয় সাইট আছে যেগুলো আপনাকে অফার দিবে। এগুলোকে একটা ফাঁদ বলতে পারেন। যখনই আপনি সেই ফাঁদে পা দিবেন তখনই আটকা পড়বেন, পরবর্তীতে চাইলেও আর সেখান থেকে বের হতে পারবেন না। তাই গেমের মতো এরকম ফাঁদ থেকে নিজেকে দূরে রাখুন। আজকের এই মুভির গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মুভি এক্সপ্লেনেশনের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।